হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন প্রিয়া পর্ব ১। আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলছিলে না মিস অরা? ও সরি মিসেস অরা। আজ তোমাকে বোঝাবো তেজরিন খান আরিশের দিকে আঙুল তোলার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। সামনে দাঁড়িয়ে থাকা শুভ্র পাঞ্জাবি পরিহিত বরের মুখে এমন কথা শুনে শুকনো ঢোক গিলল অরা। পুরো নাম অরা মেহরিন। আরিশ পাঞ্জাবির বোতাম খুলে বিছানার দিকে এগোতে লাগলো দেখে ফুঁফিয়ে কেঁদে উঠল মেয়েটা। প্লিজ এমন করবেন না। সম্পর্কে আপনি আমার খালাতো ভাই হন। খালাতো ভাই? এসব বাজে কথা বাদ দাও। আমার কোনো বোন নেই, মা নেই, খালা নেই, কেউ নেই। এসব সম্পর্কের ফালতু তকমা দিও না আমাকে। নাও ইউ আর মাই ওয়াইফ। এটা ভালোবেসে বিয়ে নয়, এটা তোমার দেয়া অপমানের শাস্তি। গট ইট? আরিশের কথায় কেঁপে উঠল ওরা। ছোট থেকে আরিশের সাথে কখনো তেমন দেখা হয়নি। মায়ের মুখে শুধু শুনেছিল তার একজন খালাতো ভাই আছে, এতটুকুই। কিন্তু সেই মানুষটাকে যে স্বামী হিসেবে আজ এভাবে দেখতে হবে ভুলেও কল্পনা করেনি সে। আমার ভুল হয়েছে ভাইয়া, কতবার ক্ষমা চাইলে বিষয়টা ভুলে যাবেন? ভরা মজলিসে আমার পুরুষত্ব নেই ঠাট্টা করার সময় এই কথা মনে ছিল না? এই তেজরিন খান আরিশকে নিয়ে হাসি ঠাট্টা করার পরিমাণ তোমাকে ভুগতে হবে মেয়ে। না, আবরার ভাইয়া প্লিজ। এই নামে কেন ডাকলে আমাকে? তোমার সাহস হয় কিভাবে? তোমাকে এর শাস্তি পেতে হবে। ওরা কি বলবে বুঝতে পারছে না। হুট করে নামটা না বললেও পারত সে। লোকটাকে এমনিতেই কেমন হিংস্র লাগছিল, তার মধ্যে এই নামে ডাকার ফলে আরো ভয়ানক হয়ে উঠল। আরিশ অরার সাথে জোরাজুরি শুরু করেছে, একেবারে হিংস্র পশুর মতো আচরণ করছে। অরার ছোট্ট দেহখানি ধীরে ধীরে আরিশের সুঠাম দেহের নিচে চাপা পড়তে লাগলো। অরা গলাকাটা মুরগির মতো ছটফট করছে কেবল। আরিশের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আরিশের চোখে কোনো মায়াদয়া নেই, আছে কেবল ক্রোধের অনল। গভীর রাত, বিছানায় জড়সড় হয়ে শুয়ে আছে বিধ্বস্ত অরা। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের কাজল লেপ্টে গালের সাথে মিশে বিশ্রী লাগছে তাকে। ঠোঁটে অনেকগুলো ছোট ছোট ক্ষতের সৃষ্টি হয়েছে। সাদা রঙের বিছানায় চাদরে লাল রক্তের ছোপ ছোপ দাগ লেগেছে। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছিল এতক্ষণ। আরিশ গোসল সেরে বের হলো মাত্র। পরনে তার সাদা তোয়ালে কেবল। ভেজা চুল হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে ওয়ারড্রোবের দিকে এগোলো সে। ৩২ বছর বয়সে আরিশ দেখতে সুদর্শন, বেশ পরিপাটি। ছোট থেকে চাচার কাছে বড় হয়েছে সে। চাচা মারা যাওয়ার পর কাজই তার নিত্যসঙ্গী। জামা কাপড় পরা শেষে বিছানার দিকে তাকাতেই কিছুটা অবাক হলো আরিশ। চোখ বন্ধ করে শুয়ে আছে ওরা, তবে ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। শরীরের দিকে নজর পড়তে আরিশ খেয়াল করলো ওরা দেখতে এতটুকু, একেবারে হামিংবার্ডের মতোই। তার চেয়ে বড় কথা, শেষে কিনা এতটুকু মেয়েকে বিয়ে করলো আরিশ। আর কত হবে বয়স? খুব বেশি হলে ১৯, তাও মনে হচ্ছে না আরিশের। সে যাই হোক, বয়স যতই হোক না কেন, মেয়েটা অকালপক্ক। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ল। রুম থেকে বেরিয়ে সোজা বেলকনিতে গিয়ে বেতের চেয়ারে বসলো। আপাতত সিগারেট খেতে হবে তার। নিকোটিন ছাড়া নিজেকে শান্ত করতে পারবে না আরিশ। শরীরের যন্ত্রণা উপেক্ষা করে পেঁচানো শাড়িটা ঠিকমতো শরীরে জড়িয়ে নিল ওরা। ওয়াশরুমে যেতে হবে তাকে, কিন্তু পেটের ব্যথায় পাও যেন অবশ হয়ে গেছে। একটু আগে ঘটে যাওয়া অমানসিক অত্যাচারের কথা মনে পড়তেই নিঃশব্দে কাঁদতে লাগলো মেয়েটা। মা তো বলেছিল আরিশ ভালো ছেলে, একটু আধটু রাগী হলেও ওর মনটা ভালো। এই বুঝি ভালো ছেলের নমুনা? খারাপের চেয়েও খারাপ লোকটা, ঠিক একটা জংলি পশু। অরার কান্না থামে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমের দিকে এগোতে থাকে। সেদিন এই লোকটার বিষয়ে ঠাট্টা করে কত বড় ভুল করেছিল আজ হাড়ে হাড়ে টের পেয়েছে ওরা। বুধবার বিকেল প্রায় ৪টা সুই সুই। অরার বাবার অফিসে জরুরি মিটিং থাকায় দুপুরে বাসায় যেতে পারেননি। বারবার কল করে বাবার সঙ্গে কথা বলতে পারেনি ওরা। সেজন্য আজ অফিসেই চলে এসেছে মেয়েটা। ওর সাথে কয়েকজন বান্ধবীও আছে। মূলত বাবার থেকে সিনেমা দেখতে যাওয়ার অনুমতি নেওয়ার জন্যই এতটা উগ্রীব হয়ে আসে ওরা। হুট করে বন্ধুরা জানালো মুভি দেখতে যাবে, কিন্তু অরার যখন তখন বাসা থেকে বেরোনোর অনুমতি নেই। বলতে গেলে খুব রক্ষণশীল মানুষ অরার বাবা সোলাইমান মল্লিক। হলরুমে সকল কর্মচারীদের নিয়ে মিটিংয়ে চলছে।
ওরা কোনো মতে গার্ডকে ঘোল খাইয়ে হলরুমে প্রবেশ করে এক কোণায় দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এর আগে কখনো বাবার অফিসে আসা হয়নি তার। বছর দুয়েক হবে এই অফিসে কাজ করছেন সোলাইমান মল্লিক। কিরে ওরা, আঙ্কেলকে তো কোথাও দেখতে পাচ্ছি না। শর্মিলার কথায় আশেপাশে নজর বুলিয়ে নিল ওরা। ওই যে দূরে বসে আছে তার বাবা। ওই যে বাবা, একটু অপেক্ষা কর, আগে আমাকে দেখুক, তারপর নিশ্চয়ই আসবেন। নিজুম হুট করে ওরাকে মৃদু ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, তোর কাজিনের অফিস এটা? হ্যাঁ, তাই তো জানি, যদিও আমিও কখনো দেখিনি ওনাকে। কেমন কথা, তোর কাজিন আর তুই দেখিসনি? আরে নানান কাহিনী, পারিবারিক সমস্যা, তোরা বুঝবি না। ও, নিঝুম বিরস মুখে বলল। শর্মিলা বেশ আগ্রহী হয়ে শুধালো, বিয়ে করেছেন উনি? না রে, বয়স তো কম হলো না, বিয়ে কেন করে না কে জানে। কত রে? 30-32 হবে হয়তো। কি? শর্মিলার রিয়াকশন দেখে অরা ও নিঝুম দুজনেই হেসে উঠল। মনে হয় মেশিন ঠিক নেই, সমস্যা, সেজন্য এখনো বিয়ে করেনি। ওরা কথাটা বলে হাসতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ওদের পাশ দিয়ে স্টেজের দিকে যাচ্ছিল তেজরিন খান আরিশ। অচেনা মেয়ের মুখে এমন কথা শুনে মস্তিষ্কে আগুন জ্বলছে তার। কিন্তু আরিশ তৎক্ষণাৎ কিছু না বলে নিজের কাজের দিকে এগোলো। কিন্তু ওরা তখনও জানতো না তার সামনে কি অপেক্ষা করছে। পরবর্তীতে আরিশ ঠিক খুঁজে বের করে ওরাকে। সোলাইমান মল্লিক এবং রোকসানা মল্লিকের বড় মেয়ে ওরা, অর্থাৎ তারই আপন খালার মেয়ে। আরিশ প্রথমে ভালো মতো বিয়ের প্রস্তাব রাখে, কিন্তু সোলাইমান এতটুকু বয়সে মেয়েকে বিয়ে দিতে অসম্মতি জানান। তারপরে আরিশের বিশ্রী রূপটা দেখতে পান তারা। সোলাইমান মল্লিকের চাকরি খেয়ে মান সম্মানের ভয় দেখিয়ে অরার সাথে বিয়ে দেওয়ার জন্য মল্লিক পরিবারকে এক প্রকার বাধ্য করে আরিশ। রোকসানা আর না করতে পারেননি। আরিশের অতীত জানেন তিনি, ছেলেটা বাইরে যতই অহংকারী ও জেদি হোক, মনটা ভালো। এই আশা রেখেই মেয়েকে আরিশের সাথে বিয়ে দেন তিনি। সকাল হয়েছে, সূর্যের প্রথম রশ্মি ধীরে ধীরে আকাশে সরাচ্ছে। ভোরের আলো ফুটতেই ব্যস্ত শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। চারিদিকে যান্ত্রিক আওয়াজ। ওরা চোখ খুলে দেখে বাইরের আলো তার ঘরের জানালা দিয়ে ঢুকে আসছে। শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসল সে। শরীরের ব্যথা আগের চেয়ে কিছুটা কমলেও তার মনে গভীর একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। বাইরের পরিবেশে স্নিগ্ধতা, কিন্তু অরার মনে এক ধরনের অস্থিরতা ভর করেছে। লোকটা তো রুমে নেই, রাতেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আর কি ফেরেনি? কোথায় গেল? আবার যদি না ফিরলেই ভালো। তপ্ত নিঃশ্বাস ফেলল ওরা। ঠোঁট জ্বলছে, শরীরের প্রতিটা রন্ধে রন্ধে ব্যথা।